ইম্পর্টেন্ট মানে কি, এত ইম্পর্টেন্ট বলার মতো নাই। এর আগের দিন আমরা সিম্বল এগুলো আমরা এত অব্দি আমরা করেছিলাম। এবার আজকে আমরা পড়ব হচ্ছে অ্যাটমিক মাস অফ অ্যান এলিমেন্ট। অ্যাটমিক মাস অফ অ্যান এলিমেন্ট দেখো, একটা তুমি যদি বলো একটা টেবিলের মাস কত, তখন তোমাকে টেবিলের মাসটা বের করতে হলে একটা টেবিলের মধ্যে কতটা উড আছে, কতটা মেটাল মানে ধরো পেরেক টেরেক আছে, সবগুলোকে অ্যাড করে বলতে হবে, তাই তো? সেরকমই একটা অ্যাটম, একটা অ্যাটম কি কি দিয়ে তৈরি? একটা অ্যাটম তৈরি হচ্ছে প্রোটন, তারপরে হচ্ছে নিউট্রন, আর কি দিয়ে তৈরি হচ্ছে ইলেকট্রন। কথা বলো না কিন্তু। একটা অ্যাটম প্রোটন ইলেকট্রন, প্রোটন নিউট্রন আর ইলেকট্রন, এই তিনটা জিনিস দিয়ে তৈরি। তো তোমাকে একটা অ্যাটমের মাস বের করতে হলে ওর মধ্যে যতগুলো প্রোটন আছে সেই প্রোটনের মাসগুলোকে অ্যাড করতে, প্রোটনের মাসগুলোকে নিতে হবে, নিউট্রনের মাসগুলোকে নিতে হবে, ইলেকট্রনের মাসগুলোকে নিতে হবে। এবার তাড়াতাড়ি করতে। এবার সায়েন্টিস্টরা দেখলো কি, একটা প্রোটনের ওজন হচ্ছে 1 ইউ, একটা নিউট্রনেরও ওজন, একটা নিউট্রনেরও ওজন 1 ইউ, কিন্তু একটা ইলেকট্রনের ওজন লেস দেন 1 ইউ, মানে 1 ইউ এর থেকেও অনেক অনেক কম। তাহলে অ্যাটমের মাসটা বের করার জন্য ইলেকট্রনের মাসটাকে নেগলেক্ট করা যেতে পারে। বুঝলা এটুকুনি? কি দিয়ে শুরু করলাম? আমি টেবিল দিয়ে শুরু করলাম। একটা টেবিলের যেরকম মাস, তুমি তুমি যদি ওজন বের করতে যাও, তোমাকে টেবিলের মধ্যে যা যা মেটেরিয়াল আছে, কাঠ মানে উড, তারপরে মেটাল যা আছে সবগুলোকে অ্যাড করতে হবে, তাহলে তুমি ওর একটা ওজন পাবে। সেরকমই একটা অ্যাটমের ওজন বের করতে হলে ওই অ্যাটমের মধ্যে কতগুলো প্রোটন আছে, কতগুলো নিউট্রন আছে, কতগুলো ইলেকট্রন, সেগুলোকে তোমাকে অ্যাড করতে হবে। কিন্তু ইলেকট্রনের মাস এতই কম যে ওটাকে নেগলেক্ট করা যেতে পারে। তাহলে পড়ে থাকলো কি, শুধুমাত্র প্রোটন আর নিউট্রন। শুধু প্রোটন আর নিউট্রন পড়ে থাকলো। এবার সায়েন্টিস্টরা দেখলো কি যে একটা প্রোটনের ওজন কত, 1 ইউ, একটা নিউট্রনের ওজনও 1 ইউ, মোটামুটি কম বেশি 1 ইউ, আর ইলেকট্রনের ওজন 1 ইউ এরও কম, তাই ইলেকট্রনকে বাদ দিল। এবার স্যার এই ইউটা মানে কি? 1 ইউ মানে কত? গ্রামে কত হয় স্যার? 1 ইউ মানে গ্রামে হয় 1.673 ইন্টু 10⁻⁻24, এত গ্রাম হয়। তার মানে ধরে নাও, আহ এই যে 1673 আগে লিখে দিই, 1673 আগে লিখে দিই। এবার এখানেও পয়েন্ট, 3 ঘর আগে পয়েন্ট আছে, তার মানে 1000, আর এখানে 10-এর উপরে -24, মানে একেবারে ধরে নিই 10⁻⁻27। তাহলে তোমাকে একেবারে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 এত বড় একটা নাম্বার লিখতে হবে যদি তোমাকে এটা গ্রামে লিখতে হয়। কথাটা বুঝলা? 1.673 ইন্টু 10⁻⁻24, -24 মানে কি 10⁻24 দিয়ে ডিভাইড করা। তাহলে ডিভাইড করলে পয়েন্ট অতগুলো জিরোর সামনে হয়, তাহলে 27টা জিরোর সামনে তোমাকে পয়েন্ট বসাতে হচ্ছে, এত গ্রাম। তো সায়েন্টিস্টরা করলো কি, তাই এত বড় নাম্বারকে শর্ট করে দিয়ে এটাকে করে দিল কত, 1 ইউ। গ্রামে না করে ওটাকে করে দিল ইউতে। ইউ মানে হচ্ছে অ্যাটমিক মাস ইউনিট। তো এটা নিয়ে বেশি মাথা ঘামাও না, তুমি খালি মনে রাখো 1 ইউ মানে ওটা গ্রামে হয় 1.673 ইন্টু 10⁻⁻24, এত গ্রাম। তো তার জন্য তুমি এই এত বড় এগুলা ভুলে যাও।
তো এটা এই নাম্বারটাও লেখা বারবার খুব অসুবিধা, যে আমরা একটা অ্যাটমের ওজন 1 করে এত মানে বারবার এত বড় নাম্বারটা লেখাটাও কিন্তু একটু প্রবলেমের ব্যাপার। তো সায়েন্টিস্টরা করলো কি, এত গ্রামকেই কি ধরে নিল, 1 ইউ ধরে নিল। আর সায়েন্টিস্টরা এটাও দেখলো যে একটা প্রোটনের ওজন 1 ইউ, একটা প্রোটনের ওজন 1 ইউ, একটা নিউট্রনের ওজনও 1 ইউ, কিন্তু একটা ইলেকট্রনের ওজন 1 ইউ এর অনেক কম। তো এবার আমি তোমাকে বলি, কার্বন বলে একটা অ্যাটম আছে, এই কার্বনের মধ্যে 6টা প্রোটন থাকে, 6টা নিউট্রন থাকে, আর 6টা ইলেকট্রন থাকে। বুঝলা? তাহলে একটা প্রোটনের মাস যদি 1 ইউ হয়, তাহলে 6টা প্রোটনের মাস কত? 6 ইউ। কে বুঝলা না বলো? একটা নিউট্রনের ওজন যদি 1 ইউ হয়, তাহলে 6টা নিউট্রনের ওজন কত? 6 ইউ। আর ইলেকট্রনের মাসকে আমরা কি করতে পারি? নেগলেক্ট করতে পারি। তাহলে কার্বনের একটা অ্যাটমের ওজন কত দাঁড়ালো? 12 ইউ। বুঝলা এটুকুনি? আমি এর থেকে সহজে কিন্তু বোঝানো যাবে না। এইবার সায়েন্টিস্টরা করলো কি, কার্বন অ্যাটমকে স্ট্যান্ডার্ড ধরে নিল। কেন স্ট্যান্ডার্ড ধরে নিল? এটা এমন 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 একটা অ্যাটম যার মধ্যে প্রোটন, নিউট্রন আর ইলেকট্রন ইকুয়াল নাম্বারে আছে, সবই 6 6 আর 6 করে আছে। তাহলে 12 ইউ যদি কার্বন, 12 ইউ কার্বন অ্যাটমের মাস দাঁড়ালো, 12 ইউ ইকুয়াল টু মাস অফ কার্বন অ্যাটম। তাহলে 1 ইউ কত হবে? মাস অফ কার্বন অ্যাটম বাই 12। একই না? কে বুঝলো না বলো? 12 ইউ, এখনই আমরা বের করলাম কি 12 ইউ মানে হচ্ছে একটা কার্বন অ্যাটমের ওজন। তাহলে 12 ইউ ইকুয়াল টু মাস অফ কার্বন অ্যাটম। তাহলে 1 ইউ ইকুয়াল টু মাস অফ কার্বন অ্যাটম বাই 12, ইউনিটারি মেথড। এটুকুনি বুঝলো তো? এই 1 ইউ এরই ভ্যালু আবার কত ছিল? এই 1 ইউ এরই ভ্যালু কত ছিল? 1.673 ইন্টু 10⁻⁻24। তো এবার যদি আমি তোমাকে বলি, যে অ্যালুমিনিয়ামের ওজন হচ্ছে 27 ইউ, অ্যালুমিনিয়ামের ওজন হচ্ছে 27 ইউ, তাহলে আমি 27 ইউ কে 27 মাল্টিপ্লাই 1 ইউ লিখতে পারি, একই না? তাহলে এবার 1 ইউ এর জায়গায় আমি এটা লিখতে পারি, এটা মানেই তো 1 ইউ, একই না? 1 ইউ এর জায়গায় আমি লিখতে পারি 27 মাল্টিপ্লাই মাস অফ কার্বন অ্যাটম বাই 12। এটাকেই যদি আমি ল্যাঙ্গুয়েজে লিখি, তাহলে হবে 27 মাল্টিপ্লাই কে কি লেখে? টাইমস অফ বাই 12 কে 1/12 অফ মাস অফ কার্বন অ্যাটম, একই না বলো তো? 27 মাল্টিপ্লাই কে আমি লিখলাম 27 টাইমস অফ, বাই 12 কে আমি লিখলাম 1/12 অফ মাস অফ কার্বন অ্যাটম, তাহলে যে কোনো অন্য অ্যাটমের মাস বের করার জন্য আমরা তাকে কার্বন অ্যাটমের সাথে কম্পেয়ার করে বের করছি।
কথাটা বুঝলে এবার? কেন স্যার কার্বন অ্যাটম? কেন কার্বন অ্যাটম? কেন সায়েন্টিস্টরা কার্বন অ্যাটমকে কি ধরে নিয়েছিল বলেছিলাম? স্ট্যান্ডার্ড ধরে নিয়েছিল। তার পিছনে একটা কারণ আছে। ওর মধ্যে প্রোটন, নিউট্রন আর ইলেকট্রনের নাম্বার সবগুলোই দেখো ইকুয়াল, 6 6 আর 6 করে। এটা আর অন্য কোনো অ্যাটমে হয় না। আর একটা প্রোটনের ওজন 1 কিউ, একটা নিউট্রনেরও ওজন 1 কিউ। 1 কিউ মানে আমি গ্রামে অলরেডি লিখে দিয়েছি, 1.673 ইন্টু 10⁻⁻24 গ্রাম। তুমি এটা আপাতত ভুলে যাও, 1.673 ইন্টু 10⁻⁻24 গ্রাম। তুমি ভাববা এটাকেই সায়েন্টিস্টরা শর্টে করে দিল 1 কিউ। তাহলে কার্বনের মধ্যে 6টা প্রোটন, 6টা নিউট্রন, 6টা ইলেকট্রন। 6টা ইলেকট্রনের মাস বাদ দাও। একটা প্রোটনের মাস যদি 1 ইউ হয় তাহলে 6টা প্রোটনের মাস 6 ইউ। একটা নিউট্রনের মাস যদি 1 ইউ হয় তাহলে 6টা নিউট্রনের মাস 6 ইউ। তাহলে কার্বনের টোটাল ওজন কত হলো? 6 + 6 12 ইউ। তাহলে আমি বলতে পারি 12 ইউ ইকুয়াল টু মাস অফ কার্বন অ্যাটম। তাহলে 1 ইউ মানে মাস অফ কার্বন অ্যাটম বাই 12। মাস অফ কার্বন অ্যাটম বাই 12, হ্যাঁ কি না? মাস অফ কার্বন অ্যাটম বাই 12 কে আমি লিখতে পারি 1/12, 1/12 অফ মাস অফ কার্বন অ্যাটম। 1/12 মানেই তো 12 দিয়ে ডিভাইড করা, 1/12 অফ মাস অফ কার্বন অ্যাটম। তো এবার যদি তোমাকে অন্য কোনো অ্যাটমের মাস বের করতে হয় তাহলে আমরা সেটাকে সবসময় 27 ইউ মানে 27 ইন্টু 1 ইউ। এবার 1 ইউ মানে একটু আগে কি লিখেছিলাম? মাস অফ কার্বন অ্যাটম বাই 12। আর এটাকেই আমি যদি ল্যাঙ্গুয়েজ করে লিখি তাহলে কি দাঁড়াচ্ছে? 27 টাইমস অফ 1/12 অফ মাস অফ কার্বন অ্যাটম, মাস অফ কার্বন অ্যাটম। বুঝলা জিনিসটা? না বুঝতে পারলে বলো কিন্তু। তাহলে আমি তোমাকে যদি বলি হোয়াট ইজ দ্য মিনিং অফ অ্যাটমিক মাস অফ অক্সিজেন ইজ 16 ইউ, এটার মানে কি? এই কোশ্চেনটা এসেছিল, আসে বারবার। What do you mean by the mass of oxygen atom is 16 U? It means that atomic mass of oxygen atom is 16 times of 1/12 of mass of carbon atom। এটা সবগুলোতেই হবে কিন্তু। যদি তোমাকে বলে what do you mean by mass of chlorine is 17 U, একই মানে। 17 ইউ মানে কি? 17 মাল্টিপ্লাই 1 ইউ। আর 17 মাল্টিপ্লাই 1 ইউ মানে কি? কার্বন অ্যাটমের মাস, কার্বন অ্যাটমের মাস বাই 12। তার মানে কি দাঁড়ালো? 17 টাইমস অফ মাস অফ, সরি, 17 টাইমস অফ 1/12, 1/12 অফ মাস অফ কার্বন অ্যাটম। কার্বনের মধ্যে যেহেতু 6টা প্রোটন, 6টা নিউট্রন, টোটাল 12, তাই কার্বনকে কার্বন 12 ও লেখে। কার্বনের সাফিক্সে এরকম 12 ও লেখে, একই ব্যাপার। বুঝলা জিনিসটা? এটাকেই বলে অ্যাটমিক মাস। কি শিখলা আমাকে বলো? একটা অ্যাটমের মাস বের করতে হলে তোমাকে প্রোটনের মাস, ইলেকট্রনের মাস আর নিউট্রনের মাস সবগুলোকে অ্যাড করতে হবে। সায়েন্টিস্টরা দেখলো যে প্রোটনের মাসও 1 ইউ, নিউট্রনের মাসও 1 ইউ, ইলেকট্রনের মাসও 1 ইউ এর থেকে কম। এবার 1 ইউ মানে কত? 1.673 ইন্টু 10⁻⁻24 গ্রাম। এবার ওরা কার্বন অ্যাটমকে স্ট্যান্ডার্ড ধরে নিল। কার্বনের মধ্যে 6টা প্রোটন, 6টা নিউট্রন, 6টা ইলেকট্রন। তাহলে একটা প্রোটনের ওজন যদি 1 ইউ হয় তাহলে 6টা প্রোটনের ওজন 6 ইউ। একটা নিউট্রনের ওজন যদি 1 ইউ হয়
তাহলে 6টা নিউট্রনের ওজন 6u, আর 6টা ইলেকট্রনের ওজন নেগলিজেবল, তো ওটাকে বাদ দিলাম। টোটাল ওজন কত হলো? 12u। তাহলে আমি বলতে পারি যে 12u মানেই হচ্ছে মাস অফ কার্বন অ্যাটম। তাহলে 1u কত? মাস অফ কার্বন অ্যাটম বাই 12। তাহলে তোমাকে যদি অন্য অ্যাটমের মাস বের করতে হয়, সেটাকে তোমাকে কার্বনের অ্যাটমের 1/12 এর সাথে কম্পেয়ার করেই বলতে হবে। যদি তোমাকে বললো অ্যালুমিনিয়ামের ওজন 27u, এটার মানে কি? মিন্স দ্য অ্যাটমিক মাস অফ অ্যালুমিনিয়াম ইজ 27 টাইমস অফ 1/12 অফ মাস অফ কার্বন অ্যাটম। বুঝলে এবার? তা আমরা সবসময় রিলেটিভ মাস বের করি, কার্বনের সাথে কম্পেয়ার করে মাসটা আমরা বের করে থাকি। এই অ্যাটমিক মাস সবসময় মনে রাখবা, হাইড্রোজেন মানে একটা প্রোটন, হাইড্রোজেনের মধ্যে একটা প্রোটন থাকে, হাইড্রোজেনের মধ্যে একটা প্রোটন থাকে আর একটা ইলেকট্রন থাকে, কোনো নিউট্রন থাকে না। এবার ইলেকট্রনের ওজনকে বাদ দাও, তাই কি না? তাহলে হাইড্রোজেনের ওজন মানেই একটা প্রোটনের ওজন। বুঝলা এবার? হাইড্রোজেনের ওজন মানেই একটা প্রোটনের ওজন। ঠিকটা এই দিকে দেখো, মানে কি বুঝতে পারছো? ম্যাথ কখনো ওখানে বোঝা যাবে? হাইড্রোজেনের মধ্যে একটা প্রোটন থাকে, একটা ইলেকট্রন থাকে, একটা, এবার হাইড্রোজেনের ওজন বার করতে হলে একটা ইলেকট্রনের ওজন নেগলেক্ট করে দাও, পড়ে থাকলো শুধু একটা প্রোটন, মানে হাইড্রোজেনের ওজন মানেই একটা প্রোটনের ওজন। তো সায়েন্টিস্টরা দেখলো কি ওটার ওজন কত? 1.673 ইন্টু 10⁻⁻24 গ্রাম। হাইড্রোজেনের মাস মানেই কিন্তু আমি বললাম এখনই একটা প্রোটনের মাস। তো এটা এত বড় একটা নাম্বার দাঁড়ায়। তো সায়েন্টিস্টরা কি করলো, এই এই গোটা জিনিসটাকে 1u ধরে নিল। এবার ওরা কার্বন 12 কে নিয়ে নিল, কার্বন 12 অ্যাটম নিয়ে নিল। কার্বন 12 এর মধ্যে থাকে 6টা প্রোটন, 6টা নিউট্রন আর 6টা ইলেকট্রন। 6টা ইলেকট্রনের মাসকে বাদ দাও। তো কার্বন 12 এর এইখানে হিসাবটা দেখো, কার্বন 12 এর মধ্যে যেহেতু 6টা প্রোটন আর 6টা নিউট্রন আছে, তাহলে 6টা প্রোটন আর 6টা নিউট্রন অ্যাড করে টোটাল ওজন কত হলো? 12u। তাহলে আমি বলতে পারি যে আহ, তাহলে আমি বলতে পারি যে 12u ইকুয়াল টু মাস অফ কার্বন 12 অ্যাটম, হ্যাঁ কি না? তাহলে 1u কত? 1u হচ্ছে মাস অফ কার্বন 12 অ্যাটমের 1/12। বুঝতে পারলা? এইবার এটাকেই বলে, এই 1u কে কি বলে? অ্যাটমিক মাস ইউনিট। 1u কে কি বলে? অ্যাটমিক মাস ইউনিট। তাহলে তোমাকে বলতে হবে হোয়াট ইজ অ্যাটমিক মাস ইউনিট। অ্যাটমিক মাস ইউনিট হচ্ছে কার্বন 12 এর 1/12 is defined as exactly 1/12 of the mass of an atom of carbon 12। এটাকে অ্যাটমিক মাস ইউনিট বলে। কিন্তু অন্য এলিমেন্টের মাস আমরা কিভাবে বের করি? কার্বন 12 এর 1/12 এর সাথে কম্পেয়ার করে। অন্য অ্যাটমের মাস আমরা কিভাবে বের করি? দ্য অ্যাটমিক মাস অফ অল আদার এলিমেন্টস আর ডিটারমাইন্ড বাই, কম্পেয়ার করি আমরা। কার সাথে কম্পেয়ার করি? দ্য মাস অফ দেয়ার অ্যাটম উইথ দ্য মাস অফ কার্বন 12 অ্যাটমের সাথে কম্পেয়ার করে করি। কারণ সায়েন্টিস্টরা কার্বন 12 কে কি করে নিয়েছিল? স্ট্যান্ডার্ড ধরে নিয়েছিল। তো এটাই দেখো, এইখানে এই কথাটাই লেখা আছে, দ্য অ্যাটমিক মাস অফ অ্যান এলিমেন্ট ইজ দ্য রিলেটিভ মাস। রিলেটিভ মাস মানে কম্পেয়ার করে বের করা মাস। কার সাথে কম্পেয়ার করে বের করা? কম্পেয়ার্ড উইথ মাস অফ কার্বন 12 অ্যাটম অ্যাজ টেকেন অ্যাজ 12 ইউনিট। বুঝতে পারলে এইটুকুনি? না বুঝতে পারলে বলো, আমি বারবার বুঝাবো এটা, আমি এটা বারবার বুঝাবো। তাহলে তোমাকে এই যে দেখো, এখানে অ্যাটমিক মাসের একটা কি দেওয়া আছে? টেবিল দেওয়া আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা মুখস্থ করবা। হাইড্রোজেনের অ্যাটমিক মাস 1u, কার্বনের অ্যাটমিক মাস 12u, নাইট্রোজেনের অ্যাটমিক মাস 14u, এরকম করে খালি দুটো দুটো অ্যাটমের মাসই শুধু ফ্র্যাকশনে আছে। একটা ক্লোরিন 35.5
আর একটা হচ্ছে কপার 63.5। এটা আমি পরে বুঝিয়ে দিব কেন এটা আবার ফ্র্যাকশনে আসলো, কারণ এদের আলাদা আলাদা আইসোটোপ হয়। শুধু তাহলে মার্কিং কোনগুলো করবা, শুধু এটা মার্কিং করো। এই যে দেখো, এই যে এই লাইনটা মার্কিং করো। প্রথমে এই লাইনটা মার্কিং করো, 1 হাইড্রোজেন অ্যাটম মাস এত গ্রাম। এটাকে করে নাও। তারপরে এই লাইনটাকে আন্ডারলাইন, এটাকে ব্র্যাকেট করো, কার্বন 12 এর ওজন 12 ইউ। এটা বের করে নাও। তারপরে এই ক্যালকুলেশনটা মার্ক করো। এই ক্যালকুলেশনটা হচ্ছে তোমার এখান থেকে এত অবধি। এটা বের করে নাও। তারপরে অ্যাটমিক মাসের ডেফিনেশন, এই যে এখান থেকে এত অবধি। এটা বের করে এটা ব্র্যাকেট করে দাও। আর অন্য অ্যাটমের মাস আমরা কিভাবে বের করি, কার্বন টুয়েলভ এর সাথে কম্পেয়ার করে বের করি, সেটা মার্ক করে নাও। তাহলে atomic mass of an element is the relative mass of its atom as compared with the mass of carbon 12 atom taken as 12 unit। এটা মার্ক করে নাও। ব্যাস, এর থেকে এই জায়গাটার থেকে আর কিছু লাগবে না। তারপরে ডাইরেক্ট চলে আসবে এই টেবিলটা, চলে আসবে। আর কিচ্ছু লাগবে না। এখানে দেখো দুটো পেজে 1 ইউ এর ভ্যালু ডিফারেন্ট ডিফারেন্ট আছে। এই পেজে আছে কত, 1.673 ইন্টু 10⁻⁻²৪। কিন্তু আবার এই পেজে দেখো, এই পেজে আছে 1 ইউ মানে 1.6605 ইন্টু 10⁻⁻²৪। তাহলে কোনটা করবো স্যার? আমি আগেরটা ফলো করি, 1.673 ইন্টু 10⁻⁻²৪, এটাকে ফলো করি। কি আবার বাবা? হ্যালো। হ্যাঁ, 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 হ্যাঁ। যে কোয়েশ্চেন গুলো আপনি পাচ্ছেন, হ্যাঁ, শুধু সেগুলোই সলভ করা। আর যেগুলো পারছেন না, তাহলে দেখবেন যে ওখানে মানে আমি যেটা পাঠিয়েছি ওখানে না দুই একটা ওয়ার্কশিট এক্সট্রা আছে। আপনি ওটাকে পাল্টে পরেরটাতে দেন, হয়তো ম্যানেজ হয়ে যাবে। একটা বা একটা দুটো ওয়ার্কশিট মাঝখানে এক্সট্রা না, 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 ওটা ওরা ওয়ার্কশিটে সলভ না, আমি বলছি শোন, আমি যেটা পাঠিয়েছি ধরুন ওখানে ওয়ার্কশিট 1 আছে, ওয়ার্কশিট 2 আছে, ওয়ার্কশিট 3 ঠিক আছে। এইবার ব্যাপারটা হচ্ছে ধরুন আমার পাঠানো ডকুমেন্টটাতে ওয়ার্কশিটটা ওদের ওদের নেই। তো আমার ডকুমেন্টে ওয়ার্কশিট 3টা হয়ে গেলে হয়তো ওদের ওয়ার্কশিট বুঝতে পারলেন? আপনি এখানে খুললেই পেয়ে যাবেন। হ্যাঁ, আচ্ছা, তাহলে ওই দুটো স্কিপ করে পরেরটাতে যান, তাহলে হয়তো একটা পেয়ে যাবে। আর না পেয়ে গেলে অসুবিধা নেই, তাহলে আমি স্কুলে যাবো। যদি পান তাহলে সব তাহলে আপনি কালকে স্কুলে পাঠিয়ে হয়েছে।
তো কোনটা ফলো করব? দেখো আমি এটা ফলো করি না, 1 ইউ এর ভ্যালু এটা ফলো করি না। 1.673 ইন্টু 10⁻⁻24 টাই আমি ফলো করি, মানে আগেরটা ফলো করি। কথা বলো না। উপরে থামো না রে বাবা, থামো না। ওই প্রীতম, ওখানে যাও, চাপ খাবো আর কি বলি। একটা ইম্পর্টেন্ট জিনিস বলছি, চুপচাপ না থেকে কনসেন্ট্রেট করবে তা না। আমি এইদিকে ফোনে কথা বলছি, এর আমি দিকে কথা বলছি। আমি বারবার করে এই জিনিসটা থেকে আমি বেরোচ্ছি না, কিন্তু এটা কিন্তু বারবার করে আমি জিনিসটাকে করতে বলছি, জিনিসটাকে ফলো করতে বলছি। তারপরে পরীক্ষায় আসলে পারবে না, সব ধুলায় পেঁচায় একাকার করে রেখে দেওয়া। 1 ইউ মানে আমি এটা ধরে চলি, 1.673 ইন্টু 10⁻⁻24, এটাই আমি ধরে চলি। তোমরাও এটাই করো, অসুবিধা হবে না। সব স্কুলে সব স্যাররাই এটা একসেপ্ট করে নেয়। তো কার্বন 12 এর সাথে কম্পেয়ার করে আমরা অন্যান্য অ্যাটমের ওজন বের করি। এইবার দেখো, সিগনিফিকেন্স অফ সিম্বল, সিম্বল থেকে আমরা কি কি জানতে পারি। সিগনিফিকেন্স এর আগের দিন যা আমরা পড়লাম, অক্সিজেনের সিম্বল ও, নাইট্রোজেনের সিম্বল এ, এন। দেখো সিম্বল মানে আমরা, দেখো সিম্বল বোঝা যায়, আমরা নামটা বুঝতে পারি। এদিকে দেখবা সবাই, নাম। যেমন কার্বন সিম্বল দিয়ে বোঝা যাচ্ছে এটা নামটা কি, কার্বন। সি সিম্বল দিয়ে বোঝা যাচ্ছে এটা কার্বন। তারপরে 2 নাম্বার, সিম্বল দিয়ে বোঝা যায় যে একটা অ্যাটমকে রিপ্রেজেন্ট করা হচ্ছে, মানে সি মানে কার্বনের একটা অ্যাটম, বুঝতে পারলা? সি সি টু মানে কার্বনের দুটা অ্যাটম। সি নিচে যদি 3 হয় তার মানে কার্বনের তিনটা অ্যাটম। কিন্তু আমরা যখন সিম্বল লিখি তখন শুধু লিখি সি, মানে কার্বনের কটা অ্যাটমকে আমরা রিপ্রেজেন্ট করছি, একটা অ্যাটম। তারপরে হচ্ছে সিম্বল দিয়ে আমরা 1 মোল অ্যাটমের ওজন বার করতে পারি। 1 মোল মানে হচ্ছে 6.022 ইন্টু 10⁻23, এতগুলো অ্যাটম। তো একটা কার্বনের ওজন কত বলো? এই লিস্ট দেখে বলো একটা কার্বনের ওজন কত? 12 ইউ। তাহলে 1 মোল, 1 ডজন যেরকম 12টা হয়, 1 পেয়ার যেরকম দুটা হয়, 1 মোল মানে এতগুলো হয়, 6.022 ইন্টু 10⁻23। এটা আমি পরে বুঝাবো আবার, হ্যাঁ এখন শুধু এটা মুখস্থ রাখো। ওয়ান ওয়ান ডজন কতগুলো হয়? 12টা। 1 পেয়ার মানে কতগুলো হয়? দুটা। সেরকমই 1 মোল মানে এতগুলো হয়, এতগুলো অ্যাটম হয়। তো এতগুলো অ্যাটমের ওজন 12 গ্রাম হবে। এতগুলো কার্বন অ্যাটমের ওজন 12 গ্রাম হবে। যদি একটা কার্বনের ওজন কত ছিল? 12 ইউ। তাহলে 1 মোল মানে এতগুলো কার্বনের ওজন হয় 12 গ্রাম। এটাও বের করে নেওয়া যায় ইজিলি সিম্বল দেখে। তারপরে কি, সিম্বল রিপ্রেজেন্টস দ্য ডেফিনিট মাস অফ এন এলিমেন্ট। এই যে যেরকম কার্বনের ডেফিনিট মাস কত বলতো? 12 গ্রাম। মানে ওর অ্যাটমের মাস যদি 12 ইউ হয়, তাহলে ডেফিনিট মাস হচ্ছে কত? 12 গ্রাম। এইটাও বলে দেওয়া যায়। তাহলে বলো তো, যে একটা অক্সিজেন অ্যাটমের ওজন যদি 16 ইউ হয়, তাহলে 1 মোল অক্সিজেন অ্যাটমের ওজন কত হবে? 16 গ্রাম। ওটাই আমি বলছি। বা ডেফিনিট মাস কত হবে? 16 গ্রাম, এটাই বলছি। ও দিয়ে তুমি অনেকগুলো বলে বলে দিতে পারছো। ও বলে দিলাম নামটা, অক্সিজেন। ও মানে কটা অক্সিজেনের অ্যাটম? একটা অক্সিজেনের অ্যাটম। তারপরে ও সিম্বলটা দিয়ে বলে দিলাম ওর 1 মোল মানে অতগুলো অক্সিজেন অ্যাটমের ওজন কত হবে? 16 গ্রাম। ডেফিনিট মাস কত হবে? 16 গ্রাম। তাহলে একটা সিম্বল দিয়ে তুমি
অনেক কিছু বলতে পারছো। এটা হচ্ছে সিম্বলের কি বললাম, সিগনিফিকেন্স। এটাই হচ্ছে সিম্বলের সিগনিফিকেন্স, এক্সাম্পল দিয়ে বলা আছে। হয়েছে? এবার চলে আসো, হাউ ডু অ্যাটমস এক্সিস্ট, অ্যাটম কিভাবে থাকে। অ্যাটম কিভাবে থাকে? কখনোই অ্যাটম, একটা অ্যাটম কখনো ফ্রিলি থাকতে পারে না। অ্যাটম আইদার এলিমেন্ট ফর্মে থাকবে, আর বলো, তোমরা বলো, আর একটা কি ফর্মে থাকবে? কম্পাউন্ড ফর্মে থাকবে। মনে করো আমি বললাম, তোমাকে আমি বললাম হাইড্রোজেন অ্যাটম, একটা এইচ কখনো একা একা থাকতে পারে না, আইদার একটা এইচ আর একটা এইচ এর সাথে লেগে থাকবে, বুঝলা? অথবা দুটা এইচ একটা অক্সিজেনের সাথে লেগে থাকবে। মানে কি হলো বলতো, H2O। যদি একই এলিমেন্টের দুটা অ্যাটম একসাথে লেগে থাকে তাহলে ওই মলিকিউলটাকে কি বলে? এলিমেন্ট। আর যদি আলাদা আলাদা এলিমেন্টের আলাদা আলাদা সাবস্ট্যান্সের অ্যাটম যদি একসাথে লেগে থাকে করে একটা মলিকিউল বানায় তখন ওটাকে কি বলে? কম্পাউন্ড। মনে রাখবে, অ্যাটম, একটা অ্যাটম কখনোই একা একা থাকতে পারে না, বুঝলা? যেমন ধরো অক্সিজেন, ও ও কখনো একা একা থাকতে পারে না, একটা অ্যাটম কখনো একা একা থাকতে পারে না। হোয়াই স্যার? বিকজ অ্যাটম ইজ ভেরি রিঅ্যাক্টিভ। অ্যাটম ইজ ভেরি রিঅ্যাক্টিভ, ও সবসময় রিঅ্যাকশন করে। তো অক্সিজেনের একটা অ্যাটম আর একটা অক্সিজেনের সাথে রিঅ্যাকশন করে আইদার O2 হয়ে থাকবে, বুঝলা? অথবা দুটা অক্সিজেন অ্যাটম একটা কার্বনের সাথে রিঅ্যাক্ট করে কি হয়ে থাকতে পারবে? CO2 হয়ে থাকতে পারবে। বা একটা অক্সিজেন অ্যাটম দুটা হাইড্রোজেন অ্যাটমের সাথে রিঅ্যাক্ট করে H2 হয়ে থাকবে। বুঝতে পারছো কথাগুলো? তাহলে অ্যাটম দুই রকম ভাবে থাকতে পারে, আইদার এলিমেন্ট ফর্মে থাকতে পারে, এলিমেন্টেড মলিকিউল হিসেবে থাকতে পারে। অ্যাটম মলিকিউল ফর্মে থাকে, আইদার এলিমেন্টের মলিকিউল না হলে কম্পাউন্ডের মলিকিউল। আর এগুলো আমার আগেও পড়ানো আছে, একই না? তাহলে এবার দেখে নাও, এখান থেকে এটাই বলার আছে যে atoms usually exist in two ways, in the form of molecule। আর কি কি কিসের কিসের মলিকিউল আমি বললাম? আইদার এলিমেন্টের মলিকিউল আর হতে পারে কম্পাউন্ডের মলিকিউল। আর কিভাবে থাকতে পারে? আয়ন ফর্মে থাকতে পারে, আয়ন। যেমন অক্সিজেনের একটা আয়ন দুটো নেগেটিভ চার্জ হয়ে থাকতে পারে, O2-, বা একটা হাইড্রোজেন আয়ন, হাইড্রোজেনের অ্যাটম একটা পজিটিভ চার্জ হয়ে থাকতে পারে, H+। তো আয়ন তোমাদেরকে আমি পরে শিখাবো, ঠিক আছে? তারপরে ডাইরেক্ট তোমরা চলে আসবা, স্যার কোনো এমন অ্যাটমই কি নেই যে একা একা থাকতে পারে? কোনো এমন কি কোনো অ্যাটম অ্যাটম নেই যে একা একা থাকতে পারে? হ্যাঁ, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, রেডন আর জেনন, এই যে ছটা এলিমেন্টের অ্যাটম আছে, এদের একটা অ্যাটম একা একাই থাকতে পারে, কারণ এরা রিঅ্যাক্টিভ না, অন্যান্য অ্যাটমের মতো রিঅ্যাক্টিভ না, এরা নন রিঅ্যাক্টিভ, এদেরকে নোবেল গ্যাস বলে। সেই জন্য এদের একটা অ্যাটম একা একাই থাকতে পারে। আর সেটাও কিন্তু এখানে লেখা আছে, সেটাও দেখো এখানে লেখা আছে যে তাই জন্য লেখা ছিল, পরে একটু লেখা আছে, পরে লেখা আছে, ঠিক আছে? তোমরা ডাইরেক্ট চলে আসো হচ্ছে, হ্যাঁ এই তো এখানে লেখা আছে। ও না, এখানে না, পরে এই নোবেল গ্যাসটা লেখা আছে, আমি দেখিয়ে দেবো। তো দেখো মলিকিউলে চলে আসি, আমি বললাম দুই রকমের মলিকিউল হয়, একই অ্যাটম দিয়ে তৈরি হলে ওই মলিকিউলটা হয়ে গেল এলিমেন্টের মলিকিউল, আর আলাদা আলাদা অ্যাটম দিয়ে তৈরি হলে ওই মলিকিউলটা হয়ে গেল কম্পাউন্ডের মলিকিউল। তাহলে মলিকিউল কি? হোয়াট ইজ এ মলিকিউল? মলিকিউল হচ্ছে একটা ইলেকট্রিক্যালি নিউট্রাল গ্রুপ অফ টু অর মোর অ্যাটমস কেমিক্যালি বন্ডেড টুগেদার।
ঠিক আছে। এইবার অ্যাটম তো একা একা থাকতে পারে না, কিন্তু মলিকিউল আবার একা একা থাকতে পারে। মলিকিউল ক্যান এক্সিস্ট ইন ফ্রি স্টেট বিকজ দে আর ভেরি স্টেবল। মলিকিউল আবার একা একা থাকতে পারে, মানে ও একা একা থাকতে পারে না, কিন্তু ও টু থাকতে পারে একা একা। বুঝলা কথাটা? এইচ একা একা থাকতে পারে না, কিন্তু এইচ টু এই মলিকিউলটা একা একা থাকতে পারে। কারণ ও এইচ এরা হচ্ছে রিঅ্যাক্টিভ, কিন্তু ও টু এইচ টু এরা হচ্ছে খুবই স্টেবল, তাই এরা আবার একা একা থাকতে পারে। তাহলে বলতে পারি যে এ মলিকিউল ইজ দ্য স্মলেস্ট পার্টিকল অফ এ সাবস্টেন্স, এলিমেন্টের বলো বা কম্পাউন্ডের মলিকিউল বলো, হুইচ হ্যাজ দ্য প্রপার্টিজ অফ দ্যাট সাবস্টেন্স অ্যান্ড ক্যান এক্সিস্ট ইন ফ্রি স্টেট। মলিকিউল একা একা আবার থাকতে পারে, ফ্রিলি থাকতে পারে। তো এলিমেন্টের মলিকিউল কি আলাদা আলাদা অ্যাটম দিয়ে তৈরি না একই ধরনের অ্যাটম দিয়ে তৈরি বলো? বাহ, আলাদা আলাদা। এলিমেন্ট বলছি তো, কম্পাউন্ড বলেছি? একই অ্যাটম দিয়ে তৈরি। তাহলে দ্য মলিকিউল অফ অ্যান এলিমেন্ট কন্টেইনস টু অর মোর সিমিলার অ্যাটম, মানে একই ধরনের অ্যাটম দিয়ে তৈরি, কেমিক্যালি কম্বাইন্ড টুগেদার। এক্সাম্পল কি কি আমি বলতে পারো? হাইড্রোজেন বলতে পারো, H2, হ্যাঁ কি না? তারপরে হচ্ছে তুমি নাইট্রোজেন বলতে পারো N2, তুমি অক্সিজেন বলতে পারো O2, তুমি ক্লোরিনের মলিকিউল বলতে পারো Cl2। তো Cl2 মানে কি দুটাই ক্লোরিনের অ্যাটম। তুমি ব্রোমিন বলতে পারো, ব্রোমিনের বলতে পারো Br2। তুমি আয়োডিন বলতে পারো I2। এগুলো সবই কিন্তু এলিমেন্টের মলিকিউলের এক্সাম্পল। তো ধরে নাও Br2, তার মানে ওর মধ্যে ও দুটো ব্রোমিনের অ্যাটম দিয়ে তৈরি। তো দুটাই ব্রোমিন, দুটাই একই অ্যাটম, তাই এটা একটা এলিমেন্টের মলিকিউল। এই ছবিগুলো দেখলেও ক্লিয়ার হবে, এই ছবিগুলো দেখলেও ক্লিয়ার হবে। দেখো এটা হচ্ছে হাইড্রোজেনের একটা মলিকিউলের ছবি, এটা নাইট্রোজেনের, এটা অক্সিজেন, দুটো অক্সিজেনের, দুটো ক্লোরিন। এবার যদি আমি বলি এটা কি একটা এলিমেন্ট হলো না কম্পাউন্ড হলো বলো এবার? এই ছবিটা যে আঁকালাম এটা একটা এলিমেন্ট হলো না কম্পাউন্ড হলো? এইখানে দেখো হাইড্রোজেনের একটা অ্যাটমের পার্টিকুলার সাইজ দেখিয়েছে, হ্যাঁ কি না? নাইট্রোজেনের একটা পার্টিকুলার সাইজ আছে, কিন্তু সাইজ গুলো আলাদা না, মানে কি দুটা একই অ্যাটম, কিন্তু এখানে আমি সাইজ গুলো আলাদা দেখিয়েছি। ভাবো এই দুটা হাইড্রোজেন আর এইটা ভাবো অক্সিজেন, ভাবো এই যে অক্সিজেনটা বড় আছে অ্যাটমটা, তাহলে এটা কি হয়ে গেল? H2O। কথাটা বুঝতে পারছো এবার? এই ছবিগুলো এমনি এমনি আনসাইন্টিফিক না, এগুলো সাইন্টিফিক ছবি আঁকিয়েছি। একই অ্যাটম, যার মানে একই সাইজ দেখিয়েছে। দেখো তোমাদের বইতে মনে হয় কালারও একই, আলাদা আলাদা দেওয়া আছে। দেখো একটা এলিমেন্টের দুটা অ্যাটমের কালার আর সাইজ একই, বুঝতে পারছো তো? সেরকমই দেখো ওজোন বলে একটা মলিকিউল আছে, ওজোন বলে একটা এলিমেন্ট আছে, ওটার ফর্মুলা হচ্ছে O3, তার মানে ওর মধ্যে অক্সিজেনের তিনটা অ্যাটম আছে। ফসফরাসের একটা মলিকিউলের মধ্যে P4, মানে চারটা ফসফরাসের অ্যাটম আছে। সালফারের ফর্মুলা হচ্ছে S8, তার মানে ওর একটা মলিকিউলের মধ্যে আটটা সালফারের কি অ্যাটম আছে। এইটাই বলতে চাইছি, বুঝলা এবার কথাটা? কিন্তু কিছু কিছু এলিমেন্টের মলিকিউল আছে যার মধ্যে একটাই অ্যাটম। কি কি বলতো? না, আমি ওই যে ছয়টা নাম যে লিখলাম, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, ওদের অ্যাটম ফ্রিলি থাকতে পারে। তাই ওদের একটা অ্যাটম মানেই একটা মলিকিউল। এই যে এদেরকে কি বলে? নোবেল গ্যাস। হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, এদের সিঙ্গেল অ্যাটম এক্সিস্ট করতে পারে, একটাই অ্যাটম একা একা থাকতে পারে। ঠিক আছে, তাই এদের একটাই অ্যাটম মানেই একটাই মলিকিউল, একটা অ্যাটম মানেই একটা মলিকিউল। এখান থেকে এত অবধি আলাদা আর একটা ব্র্যাকেট করে দাও।
এইবার কিন্তু এখানে কিছু কিছু ব্যাপার আছে যে উম ধরো না আমি বললাম হচ্ছে আহ, তোমার কাছে একটা লোহার টুকরা আছে, ভাবো তোমার কাছে একটা আয়রন বার আছে, তোমার কাছে একটা আয়রন বার আছে, কথা বলুন। আয়রনের ফর্মুলা কি? Fe, হ্যাঁ কি না? এবার এই আয়রন বারের মধ্যে কতগুলো অ্যাটম আছে ধরে নাও, ওটা আমি বলে দিলাম 100টা অ্যাটম আছে, কথার কথা। তাহলে এই আয়রন বারের ফর্মুলা কি হবে? Fe সাফিক্সে 100? এরকম হয় না। তো যদি কোনো মানে সাবস্টেন্স অনেকগুলো অ্যাটমের ক্লাস্টার হয়, তখন ওর সিম্বলটাই হচ্ছে ওর ফর্মুলা Fe। সাফিক্সে কোনো নাম্বার লিখবো না, কথাটা বুঝলে এবার? যেমন ধরো আহ আর একটা বলছি, যে তোমার কাছে মনে করো অ্যালুমিনিয়ামের একটা ফয়েল আছে, বাবা অ্যালুমিনিয়াম, ওই যে নান ফানকে যে প্যাক করে একটা চকচকা ওটা অ্যালুমিনিয়ামের একটা ফয়েল আছে। তো এটার ফর্মুলা কি হবে? এটার ফর্মুলা এএলই হবে। এর মধ্যে যদি মনে করো আমি বললাম 10,000টা যদি অ্যাটম থাকে, তাহলে আমি কি এর ফর্মুলা লিখবো অ্যাটম 10 না, আমি এটাকে সিঙ্গেল এএলই লিখবো। তো এই জিনিসগুলো আবার কিছু কিছু এক্সেপশন আছে। এই যে দেখো এখানে লেখা আছে কি, হুইচ এক্সিস্ট মোস্ট অফ দ্য এলিমেন্ট হুইচ এক্সিস্ট as solid consist of a large cluster of atoms। অনেকগুলো অ্যাটম ওর মধ্যে থাকে। তো সেটাকে তো আমরা মানে একটাই বড় জায়ান্ট মলিকিউল হিসাবে ধরবো, অর এ ভেরি বিগ মলিকিউল হিসাবেই ওটাকে আমরা ধরবো। তো সেক্ষেত্রে ওদের সিম্বলটাই ওদের ফর্মুলা। যেমন ধরো সোডিয়ামের একটা টুকরা আছে, বা ম্যাগনেসিয়াম বা অ্যালুমিনিয়ামের একটা কয়েল আছে, বা আয়রনের একটা টুকরা আছে, ওটাকে বোঝানোর জন্য এই দেখো এদের ফর্মুলার নিচে কোনো নাম্বার লেখা নেই। এনে সেটা এখন 1 লাখটাও এনে হতে পারে, 1 crore-টাও এনে হতে পারে। বুঝতে পারছো কথাটা? অ্যালুমিনিয়াম, Fe, এগুলো হচ্ছে এগুলোর কোনো, এটাই ওদের ফর্মুলা। সেরকমই কার্বনের ফর্মুলা C2C3 এরকম না। কার্বনের ফর্মুলাটা কি? শুধুমাত্র সি। কিন্তু অক্সিজেনের ফর্মুলা কি? O2। কারণ অক্সিজেনের একটা মলিকিউল সবসময় দুটা অক্সিজেন অ্যাটম দিয়েই তৈরি। কথাটা বুঝলা? 3টা না, 100টা না, 1000টা না, কটা? দুটাই। সেই জন্য ওর ফর্মুলা সবসময় O2। আর একটা আছে ওজোন, ওজোনের ফর্মুলা সবসময় কি? O3। ওই ওজোনের মধ্যে 100টা অক্সিজেন অ্যাটম না, 1 লাখটা অক্সিজেন অ্যাটম না, কটা অক্সিজেন অ্যাটম? 3টাই, ওটা ফিক্সড। কিন্তু আয়রনের একটা টুকরা, ছোট টুকরা, বড় টুকরা, আরো বড় টুকরা, ওটা তো কোনো ফিক্স নেই ওর মধ্যে কতগুলো। আয়রন কখনো ওরকম ভাবে যে দুটা আয়রন অ্যাটমই একসাথে থাকবে, বা 3টা আয়রন অ্যাটমই সবসময় একসাথে থাকবে, ওরকম হয় না। অনেকগুলো আয়রন একসাথে ক্লাস্টার হয়ে থাকে। তো ওটার কোনো সাফিক্সে কোনো নাম্বার আমরা দেই না। ওটাকে মনে করো ছোট আয়রনের টুকরারও ফর্মুলা Fe, বড়টারও Fe, আরো বড়টারও Fe। কথাটা বুঝলা? তো এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে। এইবার দেখো, আমি বললাম মলিকিউল, আর এখানে হচ্ছে এলিমেন্টের নাম আমি বললাম, এলিমেন্টের নেম আমি বললাম। তো আমি তোমাকে যদি বলি অক্সিজেন, অক্সিজেনের মলিকিউলের ফর্মুলা আমরা কি লিখি? O2। এইদিকে দেখো কিন্তু হাইড্রোজেনের মলিকিউলের ফর্মুলা আমরা লিখি সব সময় H2। নাইট্রোজেন, নাইট্রোজেনের মলিকিউলের ফর্মুলা আমরা লিখি N2। তারপরে হচ্ছে ক্লোরিন, ক্লোরিনের মলিকিউলের ফর্মুলা Cl2।
এবার হচ্ছে ওজোন। ওজোনের একটা মলিকিউলের ফর্মুলা O3। সালফার, সরি সালফার না, এইদিকে ধ্যান দিচ্ছ না? হ্যাঁ, এত ডিসঅনেস্ট কেন তোমরা? যখন আমি এইদিকে তাকাই তখন তোমরা নিজেদের মধ্যে এগুলা কি করো? হুম, এইটুকুনি অনেস্টি নিজের প্রতি দেখাও, বুঝলা? অনেক উন্নতি করবা পড়াশোনায়। জানি তো, আমি যখনই এইদিকে তাকাই তখনই এরা অন্য কিছু একটা করে। এত হাসি কিসের, এত ফুর্তি কিসের তোমাদের? ফসফরাস, ফসফরাসের ফর্মুলা আবার, একটা ফসফরাসের মলিকিউলের ফর্মুলা হচ্ছে P4। আর সালফার, একটা সালফারের মলিকিউলের ফর্মুলা হচ্ছে আবার S8। তো আমরা দেখতে পাচ্ছি কোন কোন মলিকিউলের মধ্যে দুটা অ্যাটম, কোন কোন এলিমেন্টের মলিকিউলের মধ্যে তিনটা অ্যাটম, কোন কোন এলিমেন্টের মলিকিউলের মধ্যে চারটা অ্যাটম, কোন কোন এলিমেন্টের মলিকিউলের মধ্যে আটটা অ্যাটম। তো তার উপরে বেস করে এদের অ্যাটমিসিটি বলা হয়, এদের অ্যাটমিসিটি বলা হয়, নাম্বার অফ অ্যাটম ইন এ মলিকিউল। তো যাদের মধ্যে দুটা করে অ্যাটম তাদেরকে বলে ডাই অ্যাটমিক, যাদের মধ্যে তিনটা অ্যাটম তাদেরকে বলে, তাদের অ্যাটমিসিটি হচ্ছে ট্রাই অ্যাটমিক, ট্রাই মানে তিন। যাদের মধ্যে চারটা অ্যাটম তাদেরকে বলে টেট্রা, টেট্রা মানে চার, টেট্রা অ্যাটমিক। যাদের মধ্যে আটটা তাদেরকে বলে অক্টা, অক্টোপাসের আটটা হাত সেরকম অক্টা অ্যাটমিক। কথাটা বুঝলাম? স্যার, এমন কি কোনো, এমন কি কোনো এলিমেন্ট নাই যাদের মলিকিউলের মধ্যে একটাই অ্যাটম? একটাই অ্যাটম মানে মনো অ্যাটমিক, মনো মানে ওয়ান, মনো অ্যাটমিক। এমন কি কোনো এলিমেন্ট নাই যার একটা অ্যাটমের মধ্যে, একটা এলিমেন্ট মলিকিউলের মধ্যে একটাই অ্যাটম? বলো। হিলিয়াম, নিয়ন, একটু আগেই বলেছিলাম, আর্গন, ক্রিপ্টন, রেডন আর জেনন। হিলিয়াম, He লিখি আমরা, He2 লিখি না, 3 লিখি না, 4 লিখি না। মানে ওর একটা মলিকিউলের মধ্যে কটা অ্যাটম? একটাই অ্যাটম। তার মানে ওদের অ্যাটম ফ্রিলি থাকতে পারে। কেন ফ্রিলি থাকতে পারে বলো? রিঅ্যাক্টিভ না, রিঅ্যাকশন করে না ওরা, নোবেল গ্যাস। কিন্তু বাকিদের অ্যাটম ফ্রিলি থাকতে পারে না, আইদার ওর মতনই আরেকটা, বা ওর মতনই আরো তিনটা বা চারটা বা আটটার সাথে থাকবে, কারণ ওগুলো রিঅ্যাক্টিভ। হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, রেডন, জেনন, এরা সবাই হয়ে গেল কি বলতো, মনো অ্যাটমিক। না, সোডিয়াম, সোডিয়ামের ওই রকম আয়রনের মতো দলা হয়। কথাটা বুঝলা? আয়রনের মতো দলা হয়। তুমি আহ দেখো তাহলে তো স্যার, আমরা আয়রনকেও শুধু Fe লিখি, Fe2, Fe3 এরকম তো লিখি না। বা মনে করো সোডিয়ামকেও আমরা Na লিখি, তাই কি না? ওইটা অন্য জিনিস আমি বললাম, আয়রনের বার, বুঝতে পারলা? ওখানে তো ক্লাস্টার অফ অ্যাটম হয়, ওটা কেমিক্যালি কম্বাইন হয়ে থাকে না। এখানে যেরকম অক্সিজেনের একটা অ্যাটম আর একটা অক্সিজেনের অ্যাটমের সাথে এই যে কেমিক্যাল বন্ড হয়ে আছে, কিন্তু আয়রনের একটা টুকরার মধ্যে আর, আয়রনের একটা টুকরা আর একটা আয়রনের, মানে সরি, একটা আয়রনের অ্যাটম আর একটা আয়রনের অ্যাটমের সাথে এরকম বন্ড হয়ে থাকে না, বন্ড হয়ে থাকে না, ওগুলো ফ্রিলি থাকে। সেই জন্য ওটার কোনো ফর্মুলা হবে না। যদি বন্ড হয়, কেমিক্যাল বন্ড ক্লাস 10-এ পড়বা, দুই রকমের বন্ড হয়, তোমার হচ্ছে কোভ্যালেন্ট বন্ড আর আয়নিক বন্ড। তো ওই বন্ড গুলো বন্ড হয়ে যদি থাকে তাহলে ওটাকে আমরা ফর্মুলা মানে সাফিক্সে ওই নাম্বার, সাফিক্সে এই নাম্বারটা আমরা দিয়ে লিখি যে কটা অক্সিজেনের অ্যাটম বন্ড করলো, দুটা অক্সিজেনের অ্যাটম বন্ড করলো, তার মানে O2। কিন্তু একটা আয়রনের টুকরার মধ্যে যে অ্যাটম গুলো থাকে ওগুলো ওরকম বন্ড করে থাকে না, শুধু একটা মানে একসাথে খালি থাকে, ক্লাস্টার হয়ে দলা হয়ে। তাই ওটার কোনো ফর্মুলা হবে না, ওটা একটাই, মানে শুধু লিখবো
যে শুধু লিখবো এফি বা এনএ বা ওরকম। কথাটা বুঝলে এবার? তাহলে মনো মানে হচ্ছে হয়ে গেল তোমার ওয়ান, মনো অ্যাটমিক। ডাই মানে টু, সাফিক্সে দেখো এগুলো টু লেখা আছে। ট্রাই মানে থ্রি, টেট্রা মানে চার, অক্টা মানে এইট। এইট, পাঁচ ছয় সাতও আছে, ওগুলো বইয়ে নেই। তো যে কটা আছে তা এটাকে কি বলে? অ্যাটমিসিটি। একটা এলিমেন্টের মলিকিউলের মধ্যে কতগুলো অ্যাটম কেমিক্যালি কম্বাইন মানে কেমিক্যালি বন্ড হয়ে আছে। দা number of atoms present in one molecule of an element is called atomicity. যেমন এই যে দেখো একটু আগেই তোমাদেরকে কি বললাম, নোবেল গ্যাস, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন এটসেট্রা, এদের অ্যাটমিসিটি ওয়ান, মানে এদের একটা মলিকিউলের মধ্যে একটাই অ্যাটম। এরা হয়ে গেল কি? মনো অ্যাটমিক। পারবা এগুলো? তারপরে সেরকমই ডাই অ্যাটমিক, এই যে দেখে নাও কোথায় গেল ডাই অ্যাটমিক। হাইড্রোজেন H2, নাইট্রোজেন N2, অক্সিজেন O2, ক্লোরিন Cl2, সবগুলো এগুলো ডাই অ্যাটমিক। তারপরে কি? ট্রাই অ্যাটমিক। ট্রাই অ্যাটমিক এর এক্সাম্পল একটাই দেওয়া আছে, ট্রাই অ্যাটমিক। O3, ওজোন। তারপরে হচ্ছে টেট্রা অ্যাটমিক, এটারও একটাই এক্সাম্পল দেওয়া আছে, ফসফরাস P4। তারপরে তোমার ডাইরেক্ট চলে এসছে অক্টা অ্যাটমিক। অক্টা অ্যাটমিক মানে এস, এটারও একটাই এক্সাম্পল দিয়ে আছে, সালফার এসএইট। আর এই অ্যাটমিসিটি যে পারবে না, এই 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 কয়েকটার যে মনে রাখতে পারবে না, ক্লাস 10-এ সে কিছুই পারে না, একেবারে ভেবাচাকার মতো খালি বসে থাকে। হ্যাঁ, আমি বলে আমি যদি বলি যে করো তো যে অক্সিজেনের সাথে আমি বললাম যে অক্সিজেনের সাথে ইয়ে করো তো, আয়রনের রিয়াকশন করো তো, অক্সিজেন যে লিখতে হয় O2 সেটাই লেখে না, শুধু ও লিখে রাখে দিল। আরে ও তো একা একা থাকতেই পারে না, ও তো O2 হয়ে থাকে সবসময়। এগুলা জিনিস, এগুলা ক্লাস 9-এর এই চ্যাপ্টার গুলা খুব ইম্পর্টেন্ট। এগুলা ক্লাস 10-এ লাগবে, এই অ্যাটমিসিটি তো লাগবেই। তোমাকে বললো ফসফরাসের সাথে বললো HCl এর রিয়াকশন করাতে, তুমি ফসফরাসের ফর্মুলাই জানো না। আরে ফসফরাসের ফর্মুলা P4, কারণ ওটা টেট্রা অ্যাটমিক। তো তোমাকে লিখতে হবে P4 প্লাস HCl। তোমাকে তো পরীক্ষায় লেখা থাকবে ফসফরাস, বানান করে লেখা থাকবে, স্পেলিং করে। ওটার ফর্মুলাটা তো তোমাকে লিখতে হবে রে ভাই। তুমি জানোই না ফসফরাস টেট্রা অ্যাটমিক, তুমি পি লিখে দিয়ে চলে আসছো। পি তো একা একা থাকতেই পারে না, ও থাকে P4 হয়ে, চারটা অ্যাটম একসাথে হয়ে থাকে। জানেই না এই যে এগুলো তো জানেই না, এই যে ক্লোরিন যে Cl2 জানে না, নাইট্রোজেন যে N2 জানেই না। দেখে তখন মনে পড়ে ও, কিন্তু এমনি না দেখে করতে দাও, পারে না। আয়োডিন, এই যে এটাও অনেকে জানে না, আয়োডিন I2। এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট। আর এবার চলে আসো মলিকিউল অফ কম্পাউন্ড, কম্পাউন্ডের মলিকিউল। দেখো এই দুটো যে অ্যাটম আছে, দুটো অ্যাটমের সাইজ আর কালার আলাদা, মানে এটা কি রিপ্রেজেন্ট করছে? আলাদা আলাদা অ্যাটম দিয়ে তৈরি একটা মলিকিউল। তার মানে এটা হয়ে গেল কম্পাউন্ড। এটা হয়ে গেল হাইড্রোজেন আর ক্লোরিন মানে HCl, হাইড্রোজেন ক্লোরাইড। এটা হয়ে গেল দুটা হাইড্রোজেন একটা অক্সিজেন মানে H2O। বুঝা যাচ্ছে? তাহলে the molecule of an compound of a compound contains two or more different types of atoms chemically combined together। দুই ডিফারেন্ট লেখা আছে, দেখো আগেরটাতে কি লেখা ছিল? সেম, সিমিলার। এখানে লেখা আছে ডিফারেন্ট। তাহলে এক্সাম্পল গুলো দেখবে, হাইড্রোজেন ক্লোরাইড কি? যেমন HCl মানে ওর মধ্যে হাইড্রোজেন আর ক্লোরিন আছে। তারপরে ওয়াটার দেখে রাখবে, এগুলো আর বোঝানোর অত কিছু নেই। ওয়াটার দেখে রাখবে H2O, কার্বন ডাই অক্সাইড দেখে রাখবে, এগুলো বলার কিছু নেই, CO2। তারপরে হচ্ছে সালফার ডাই অক্সাইড SO2, মিথেন CH4, অ্যামোনিয়া NH3। দেখো কোন কোন কম্পাউন্ডের নাম দিয়ে তুমি ফর্মুলা লিখতে পারবা, যেমন কার্বন ডাই অক্সাইড, তার মানে কার্বন একটা, আর ডাই মানে দুটা, অক্সাইড মানে অক্সিজেন CO2। বুঝলা? কিন্তু কোন কোন জিনিসের নাম আছে যেগুলোর কোনো মানে বুঝাই যায় না এটা কি দিয়ে তৈরি, যেমন মিথেন।
মিথেন নামটা দিয়ে বোঝা যাচ্ছে ওর মধ্যে কার্বন আছে আর হাইড্রোজেন আছে না। তো এগুলো তোমাকে মুখস্থ রাখতে হবে। অ্যামোনিয়া, বোঝা যাচ্ছে এর মধ্যে যে নাইট্রোজেন আছে আর হাইড্রোজেন আছে। এটা কি লেখা আছে নাইট্রোজেন হাইড্রাইড? না, এটা কি লেখা আছে অ্যামোনিয়া। তো তোমাকে মনে রাখতে হবে অ্যামোনিয়া মানে NH3, এরকম কিছু কিছু নাম, কম্পাউন্ডের নাম তোমাকে মুখস্থ রাখতে হবে। তাহলে কেমিক্যাল ফর্মুলা কি? কেমিক্যাল ফর্মুলা কি? কেমিক্যাল ফর্মুলা এই যে যেমন O2 এটা একটা ফর্মুলা, বা H2O এটা একটা ফর্মুলা। এই ফর্মুলাটা কি? এগুলো ফর্মুলা নাথিং বাট রিপ্রেজেন্টেশন। কিসের রিপ্রেজেন্টেশন? একটা মলিকিউলের রিপ্রেজেন্টেশন। এটা কি কোন ধরনের মলিকিউলের রিপ্রেজেন্টেশন? এলিমেন্টের। এটা কোন ধরনের মলিকিউলের রিপ্রেজেন্টেশন? কম্পাউন্ডের। তো এটা একটা রিপ্রেজেন্টেশন অফ কম্পোজিশন অফ মলিকিউল। যে O2 মানে ওর কম্পোজিশন বলতে পারবা? দুটা অক্সিজেন অ্যাটম। H2O মানে ওর কম্পোজিশনটা বলতে পারবা? দুটা হাইড্রোজেন একটা অক্সিজেন। তো এইটাই হচ্ছে কেমিক্যাল ফর্মুলার ডেফিনেশন, যে কেমিক্যাল ফর্মুলা রিপ্রেজেন্টস দ্য কম্পোজিশন অফ এ মলিকিউল অফ দ্য সাবস্টেন্স ইন টার্মস অফ সিম্বল অফ দ্য এলিমেন্ট প্রেজেন্ট ইন দ্য মলিকিউল। আমরা সিম্বল গুলোকে ইউজ করে যে রিপ্রেজেন্ট করি যে এটা কিসের মলিকিউল, এটাই হচ্ছে কেমিক্যাল ফর্মুলা। তাহলে কিসের কিসের ফর্মুলা আমরা জানতে পারি? এলিমেন্টের জানতে পারি, আবার কয়েকটা দুই একটা পেজ পরে দেখবা যে ফর্মুলা অফ কম্পাউন্ড লেখা আছে। তো ফর্মুলা অফ এলিমেন্ট, এই যে দা কেমিক্যাল ফর্মুলা অফ অ্যান এলিমেন্ট ইজ এ স্টেটমেন্ট অফ দা কম্পোজিশন, কি দিয়ে তৈরি, কম্পোজিশন অফ ইটস মলিকিউল ইন হুইচ সিম্বল টেলস আস দা এলিমেন্ট এন্ড দা সাবস্ক্রিপ্ট মানে নিচের নাম্বারটা আমাদেরকে বলে দেয় যে হাউ মেনি অ্যাটমস আর প্রেজেন্ট ইন ওয়ান মলিকিউল। যেমন আমি বললাম যে তোমাকে আমি বললাম হচ্ছে Cl2। Cl মানে এবার তুমি আমাকে বলো এটা কিসের মলিকিউল? ক্লোরিন। ক্লোরিন তুমি বুঝে গেলা, তার মানে তুমি বুঝে গেলা যে এলিমেন্টার নাম তুমি উদ্ধার করলা। আর সাবস্ক্রিপ্টে কত নাম্বার লেখা আছে? 2। তার মানে হাউ মেনি অ্যাটমস? দুটা অ্যাটম, দুটা ক্লোরিনের অ্যাটম দিয়ে একটা ক্লোরিনের মলিকিউল হয়। বুঝতে পারছো ডেফিনেশনটা? বুঝলা? এইদিকে তাহলে ধ্যান দাও। তাই এরকমই তোমার হচ্ছে এগুলো তো মাঝখানে এগুলো খালি রিডিং ফিডিং পড়বা, এগুলো খালি রিডিং পড়বা। এইটা কয়েকটা এলিমেন্টের ফর্মুলা, একটা টেবিল দেওয়া আছে, হাইড্রোজেন H2, নাইট্রোজেন N2, অক্সিজেন O2, এরকম বেশিরভাগ গুলাই ডাইঅ্যাটমিক। এই যে এত অব্দি ডাইঅ্যাটমিক দেওয়া, তারপরে এটা টেট্রা অ্যাটমিক, এটা অক্টা অ্যাটমিক হলো। আর চলে আসে এবার ফর্মুলা অফ কম্পাউন্ড। তাহলে ফর্মুলা অফ কম্পাউন্ডই ওই একই, যে এটাও একটা, এটাও হচ্ছে একটা স্টেটমেন্ট of its composition in which the chemical symbol tells us which elements are present and the subscript মানে নাম্বারটা বলে দেয় কি how many atoms of each element are present in one molecule of compound। যেমন আমি তোমাকে বললাম CO2, তাহলে এখানে তুমি আমাকে বলো, এখানে বলো which elements are present, বলো which element। তাহলে C মানে কার্বন, O মানে অক্সিজেন। এবার আমাকে এই যে সাবস্ক্রিপ্ট দেখে বলো হাউ মেনি অ্যাটমস। তো কার্বনের কটা অ্যাটম? একটা। অক্সিজেনের কটা অ্যাটম? দুটা। এটাই হচ্ছে কম্পাউন্ডের ফর্মুলা, ফর্মুলার ডেফিনেশন। তো এই ডেফিনেশন গুলোর মানে মানে এইটা ভাষাটা কঠিন লাগতে পারে, তোমরা নিজেরা মতো নিজেদের বানিয়ে লিখে দিবা। বুকিশ ল্যাঙ্গুয়েজ ইউজ, বুকিশ ল্যাঙ্গুয়েজ যদি মুখস্থ না হয়, খালি এই মেন দুটা ফান্ডা এই দুটা রাখলেই হলো। কথাটা বুঝতে পারলা? তো এরকমই ওয়াটারের মলিকিউলের ফর্মুলা মানে H2O মানে একটা, দুটা হাইড্রোজেন একটা অক্সিজেন, এগুলা বলার আর কিছু নাই। এগুলো সব, এগুলো খালি গল্প, এগুলা রিডিং পড়বা, এগুলা খালি রিডিং, এগুলা রিডিং পড়বে, এগুলো মুখস্থ করার কিছু নাই। এগুলা খালি বোঝানোর জন্য এত বেশি বেশি করে লেখা আছে। তো এখানে যেমন দেখো কম্পাউন্ডের অনেকগুলো কম্পাউন্ডের ফর্মুলা দেওয়া আছে। ওয়াটার H2O, হ্যাঁ, কার্বন ডাই অক্সাইড CO2, সালফার ডাই অক্সাইড SO2। এই যে অ্যামোনিয়ার পাশে স্টার দাও, দেখো এটার নামের সাথে কি কি দিয়ে তৈরি বোঝাই যাচ্ছে না। এটার ফর্মুলা NH3, কারণ ওর মধ্যে নাইট্রোজেন একটা আছে, হাইড্রোজেন তিনটা আছে। মিথেন, এটার পাশে স্টার দাও, এটা দিয়েও বোঝা যাচ্ছে না। ইথানলের পাশে স্টার দাও। তারপরে হাইড্রোজেন ক্লোরাইড, এটা দিয়ে আবার বোঝা যাচ্ছে যে হাইড্রোজেন আছে আর ক্লোরিন আছে, হ্যাঁ, তাহলে HCl হয়ে গেল। কার্বন টেট্রা ক্লোরাইড, এই যে কার্বন টেট্রা মানে কি চারটা, তার মানে ক্লোরিন চারটা আছে, এই যে CCl4।
তারপরে হাইড্রোজেন সালফাইড H2S, আর কার্বন ডাইসালফাইড CS2। কার্বন ডাইসালফাইড, কার্বন একটা আর ডাই হচ্ছে সালফার হচ্ছে দুটা। স্যার এইখানে এই যে H2S, এইটা লেখা আছে হাইড্রোজেন সালফাইড। স্যার H তো দুটা আছে, তাহলে ডাই হাইড্রোজেন সালফাইড কেন নাই? তো এগুলো পরে শিখবা যে হাইড্রোজেনের আগে ডাই ট্রাই এগুলো বসে না। তাহলে স্যার কি করে বুঝবো HS হবে না H2S হবে? ওগুলো ভ্যালেন্সি দিয়ে আবার করতে হবে, ভ্যালেন্সি আমি পরে শিখাবো। তো ব্যাপার আছে কেমিস্ট্রিতে। এবার চলে আসা হচ্ছে মলিকিউলার মাস। হ্যাঁ, মলিকিউলার মাস। আমি যদি তোমাকে বলি যে O2 এর মাস কত, এবার সেটার জন্য তুমি ওই যে ওই অ্যাটমিক মাসের চার্টটা বের করো। ওটা তো এখন ওটা তো মুখস্থ নাই, ওটা মুখস্থ করতে হবে, এখন দেখে দেখেই বলো। এবার O2, O2 মানে তো দুটা অক্সিজেনের অ্যাটম আছে, এক একটা অক্সিজেনের ওজন কত করে? 16 করে। তাহলে অক্সিজেনের অ্যাটমের ওজন 16U, কিন্তু অক্সিজেনের মলিকিউলের ওজন 32U। কথাটা বুঝলা? তাহলে 32 হয়ে গেল অক্সিজেনের মলিকিউলার মাস। মলিকিউলার মাস। ও এর ওজন যে 16U, ওটা ছিল অ্যাটমিক মাস, ওটা অ্যাটমের ওজন ছিল। কিন্তু কিন্তু অক্সিজেনের একটা মলিকিউলের মধ্যে কটা অ্যাটম থাকে? দুটা। তার মানে তোমাকে ওর অ্যাটমিক মাস দুবার নিতে হবে। তাহলে দুটা অক্সিজেন অ্যাটম দিয়ে তৈরি হলো একটা মলিকিউল, তাহলে এই যে মাসটা পেলা এটাকে বলে মলিকিউলার মাস। বুঝলা? এবার যদি আমি তোমাকে বলি H2O, এই কম্পাউন্ডের মলিকিউলটার মাস কত, তাহলে এর মধ্যে হাইড্রোজেন কটা আছে? দুটা, হ্যাঁ কি না? আর অক্সিজেন কটা আছে? একটা। এবার হাইড্রোজেনের ওজন কত? 1U করে, 1U। আর অক্সিজেনের ওজন কত? 16U। তাহলে টোটাল কত হলো? 18U। তাহলে একটা কম্পাউন্ডের মনে করো, সরি, ওয়াটারের মলিকিউলের ওজন বের করতে হলো তোমাকে ইন্ডিভিজুয়ালি কোন অ্যাটম কতগুলো আছে সেগুলোর অ্যাটমের মাস গুলোকে একটা একটা করে যোগ করলেই তুমি মলিকিউলটার মাস পেয়ে যাবা। কোনো কঠিন কি এটা? এটাই পারে না, এটাই পারে না। তাহলে কিন্তু আমাকে বলো, অক্সিজেন এটা এলিমেন্ট না কম্পাউন্ড? তাহলে এলিমেন্টেরও মলিকিউলার মাস বের করা যায়, কিন্তু H2O এটা এলিমেন্ট না কম্পাউন্ড? তাহলে কম্পাউন্ডেরও মলিকিউলার মাস বের করা যায়। বুঝতে পারলা? মলিকিউল তো দুইটার হয়, এলিমেন্টেরও মলিকিউল হয়, কম্পাউন্ডেরও মলিকিউল হয়। তো দুটা কোনো ব্যাপারই না, একই রকম ব্যাপারটা। তাহলে মলিকিউলার মাস। তাহলে আমি তোমাদেরকে অ্যাটমিক মাসের ডেফিনেশন কি দিয়েছিলাম? আমি তোমাদেরকে অ্যাটমিক কোনো একটা অ্যাটমের মাসের ডেফিনেশন কি দিয়েছিলাম? যে মাস রিলেটিভ মাস কম্পেয়ার টু কোন অ্যাটমের সাথে কম্পেয়ার করা হয়? কার্বন 12 অ্যাটম। কার্বন 12 অ্যাটম, কার্বন 12 অ্যাটম টেকেন অ্যাজ, কার্বন 12 এর ওজন কত? 12 ইউনিট। তার মানে তোমাকে যদি বলি H2O একটা মলিকিউলের ওজন 18U, মানে কি? ইট ইজ 18 টাইমস দেন 1/12 অফ কার্বন 12, মাস অফ কার্বন 12 অ্যাটম। ওই একই জিনিস, খালি ওটা ছিল অ্যাটমিক মাস, এটা হয়ে গেল মলিকিউলার মাস। বুঝলা? তাহলে ওই অ্যাটমিক মাসের তুমি ডেফিনেশন দেখো যা লেখা আছে, মলিকিউলার মাসের ডেফিনেশনও তাই লেখা আছে, খালি ওখানে লেখা ছিল অ্যাটম, আর এখানে লেখা আছে মলিকিউল। এখানে লেখা আছে মলিকিউল, ওখানে লেখা ছিল অ্যাটম, এখানে লেখা আছে মলিকিউল। এবার সেম টু সেম। হ্যাঁ, যে অ্যাটমিক মাসের ডেফিনেশন কি ছিল? যে দা অ্যাটমিক মাস, এই মলিকিউলার মাসের জায়গায় ছিল অ্যাটমিক মাস অফ এ সাবস্ট্যান্স ইজ দ্য রিলেটিভ মাস অফ ইটস অ্যাটম। এই যা মলিকিউলের জায়গায় ছিল অ্যাটম, অ্যাজ কম্পেয়ার্ড উইথ দ্য মাস অফ কার্বন 12 অ্যাটম টেকেন অ্যাজ 12 ইউনিট। তোমাকে খালি এখানে দুটা চেঞ্জ করতে হচ্ছে, অ্যাটমিক মাসের জায়গায় তোমাকে লিখতে হচ্ছে মলিকিউলার মাস, আর এখানে অ্যাটমের জায়গায় লিখতে হচ্ছে মলিকিউল, একই জিনিস। বলো। একটা অক্সিজেনের মলিকিউল O2, তো ওটার অ্যাটম O হবে।
তো একটা ওয়াটারের মলিকিউল H2, তো ওটার অ্যাটম কি হবে? H2। না, ওটার অ্যাটম হাইড্রোজেন হবে আর অক্সিজেন হবে। এই দুটো হাইড্রোজেন হবে, একটা অক্সিজেন হবে। হ্যাঁ, H2 H2 না, তোমাকে মেনশন করে দিতে হবে যে 2 হাইড্রোজেন অ্যাটম এন্ড 1 অক্সিজেন অ্যাটম, নাম্বারটা মেনশন করে দিতে হবে। হ্যাঁ, তোমাকে কম্পাউন্ডের মধ্যে কি কি অ্যাটম থাকে, 2 হাইড্রোজেন অ্যাটম এন্ড 1 অক্সিজেন অ্যাটম, ওটা তোমাকে নাম্বার সমেত লিখে দিতে হবে। আচ্ছা, তাহলে মলিকিউলার মাস আমরা কিভাবে বের করব? এই যে ক্যালকুলেশন অফ মলিকিউলার মাস, মলিকিউলার মাস আমরা কিভাবে বের করব? ধরে নাও তুমি তুমি মনে করো আহ হাইড্রোজেনের হাইড্রোজেনের মলিকিউলার মাস বের করতে চাও, H2। তাহলে এইচ এর মধ্যে কটা হাইড্রোজেন অ্যাটম আছে? দুইটা। এবার হাইড্রোজেনের ওজন কত? 1 করে। তাহলে 1 + 1 কত হয়? 2U। এই যে দেখো 2U, এখানে 1 + 1 করে আমি বের করলাম, এখানে 2 × 1 করে বের করছে, একই ব্যাপার। দুটা H + H না লিখে 2, দুটা H লিখেছে, 2H, একই ব্যাপার। 2H মানে কি 2 × 1, কথাটা বুঝলা? একই তো ব্যাপার। আচ্ছা, তারপরে তুমি যদি অক্সিজেনের তাহলে H2O কত হয়? তাহলে H2 মানে 2 আর O মানে 16, তাহলে 16 + 2 কত হয়? 18। এটা তো এখনই আমি করলাম, তাই না? তুমি এই একের বইয়ের মতনই এরকম করতে হবে এমন কোনো দরকার নেই। বইয়ের মধ্যে কেমন কেমন করে করা যাবে, মানে স্টেপ এত করেছে কোনো দরকারই নাই। তুমি ডাইরেক্ট করতে পারো আমার মতো শর্টে 2-3 লাইন, এত লেখা টেখার কোনো দরকার নেই। তারপরে চলে আসো, আহ তাহলে হাইড্রোজেন, হাইড্রোজেন তোমার হচ্ছে কি H2। এক একটা হাইড্রোজেনের অ্যাটমের ওজন 1U, তাহলে H2 মানে 2 × 1 2U, তাই হলো। নাইট্রোজেন, নাইট্রোজেনের ফর্মুলা কি? তোমাকে বললো নাইট্রোজেনের মলিকিউলার মাস বের করতে। আচ্ছা, তোমাকে আমি বললাম ফাইন্ড আউট দ্য মলিকিউলার মাস অফ নাইট্রোজেন। এই যে এখন বলছি তো, পরে দেখবা এগুলা এত প্রবলেম হবে। ফাইন্ড আউট দ্য মলিকিউলার মাস অফ নাইট্রোজেন, মলিকিউলার মাস, মলিকিউলার মাস অফ নাইট্রোজেন। এবার কেউ জানেই না যে নাইট্রোজেন মলিকিউল বলেছে, মানে নাইট্রোজেন অ্যাটম না, নাইট্রোজেন মলিকিউল বলেছে। কেউ জানেই না নাইট্রোজেন মলিকিউল মানে N2। ও এন করে দিয়ে চলে আসবে, আমি গ্যারেন্টি দিয়ে বললাম, এন করে দিয়ে চলে আসবে। একটা নাইট্রোজেনের অ্যাটমের ওজন কত জানো? 14, তাই কি না? ও 14 করে দিয়ে চলে আসবে, আমি গ্যারেন্টি দিয়ে বললাম। এটা তো একটা অ্যাটমের ওজন, কিন্তু তোমাকে অ্যাটমিক মাস বের করতে বলছে না, কি বের করতে বলছে? মলিকিউলার মাস। তাহলে নাইট্রোজেনের মলিকিউল তো এন না, নাইট্রোজেনের মলিকিউল তো ডাইঅ্যাটমিক N2। তাহলে তোমাকে কি করতে হবে? 2 × 14 কত হচ্ছে? 28U। এইটা ভুল, আমি গ্যারেন্টি দিয়ে বললাম। এটা দেখবা 50 to 40% স্টুডেন্ট এটা ভুল করবে পরীক্ষার সময়। ও পড়বেই না যে মলিকিউলার মাস লেখা আছে, ও অ্যাটমিক মাস লিখে দিয়ে চলে আসবে, নাইট্রোজেন ও মাস ও 14 লিখে দিয়ে চলে আসবে। দেখবে যে মলিকিউলার মাস যদি দেখেও ফেলে, ও এটা তো অ্যাটমিক মাস লিখতে বলেনি, এটা তো মলিকিউলার মাস লিখতে বলছে, তাহলে নাইট্রোজেনের মলিকিউলার ফর্মুলা কি? ও মাথা চুলকাই যাবে, N2 না N3 না N4, মানে এটা ডাইঅ্যাটমিক না মনোঅ্যাটমিক না ট্রাইঅ্যাটমিক। বুঝতে পারলা কথাটা? তাই বলছি জিনিসটা একটু ভালো করে বোঝো। কম্পাউন্ডের তো বের করা ইজি, তুমি কম্পাউন্ড বের করে দিতে পারবা, এই মলিকিউল নিয়েই ঝামেলা। সরি, এলিমেন্টের এলিমেন্টের মলিকিউল নিয়েই ঝামেলা, কারণ এখানে মনোঅ্যাটমিক না ডাইঅ্যাটমিক ট্রাইঅ্যাটমিক ব্যাপার আছে। তো একটা ক্লোরিনের অ্যাটমের ওজন 35U, কিন্তু ক্লোরিনের মলিকিউল তো Cl2, তার মানে তোমাকে করতে হবে 2 × 35.5 মানে 71U। বুঝলা? তাহলে স্যাম্পল প্রবলেম, ক্যালকুলেট দ্য মলিকিউলার মাস অফ সালফিউরিক অ্যাসিড H2SO4। তার মানে H, একটা হাইড্রোজেনের ওজন কত? 1, কটা আছে? দুটা, তার মানে 2 × প্লাস সালফার, সালফারের ওজন কত দেখে বলো?
একটা সালফারের ওজন কত? 32 প্লাস O4, একটা অক্সিজেনের ওজন কত? 16, কিন্তু কটা আছে? 4টা, তাহলে মাল্টিপ্লাই 4। এটা গোটাটাকে হিসাব করে বেরোয় যাবে। 4 ইন্টু 6 16, 64, 64 প্লাস 32 98, 98 প্লাস 2 কত হয়? 100। এই যে দেখো তোমার বের হয়ে গেল। আচ্ছা দাঁড়াও, ও সরি, এটা হবে 66 হবে। মানে এই দুটাকে অ্যাড করলে এটা হয় 64, সরি 64, 4 ইন্টু 16 64, 64 প্লাস 32 করলে কত হয়? 96, 96 প্লাস 2 করলে কত হয়? 98। তো এত বড় পড়ার কোনো দরকার নাই, তুমি সুন্দর ভেঙে 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 2-3 লাইনে করে দিবা, তাহলেই হয়ে যাবে, বা এইটুকুনি করলেই হয়ে যাবে। বুঝলা? তো স্যার এই ফর্মুলার সিগনিফিকেন্স কি? ফর্মুলার কোনো সাবস্টেন্সের ফর্মুলার সিগনিফিকেন্স কি? আমরা ওটা দিয়ে নাম জানতে পারি। যেরকম H2O মানে কি, নামটা কি? ওয়াটার। ফর্মুলা ভাববা, কোনো কিছুর ফর্মুলা মানে ভাববা ওয়ান মলিকিউল, ওয়ান একটা মলিকিউলকে বোঝানো হচ্ছে, মানে ভাববা H2O মানে একটা ওয়াটারের মলিকিউল। যদি সামনে টু, যদি H2O ওর সামনে যদি 2 লেখা থাকে, তার মানে ভাববা দুটা ওয়াটারের মলিকিউল। বুঝলা? আচ্ছা, তারপরে চলে আসো, H2O also represents 1 mole of molecule of water. 1 mole মানে হচ্ছে এতগুলো নাম্বার, 6.022 into 10 to the power 23, এতগুলো নাম্বার। H2O মানে H2O দিয়ে আমরা এটাও বলতে পারি যে এর মধ্যে, সরি 4 নাম্বার, তুমি ফর্মুলা দেখে এটাও বলতে পারবা কি কি এলিমেন্ট ওর মধ্যে আছে। যেমন H2O দেখে তুমি বলে দিচ্ছ ওর মধ্যে দুটা হাইড্রোজেন আছে, মানে হাইড্রোজেন আছে আর অক্সিজেন আছে। আর নাম্বার গুলো দেখে তুমি এটাও বলতে পারবা নাম্বার অফ অ্যাটম। ফর্মুলা গিভস আস দ্য নাম্বার অফ অ্যাটমস। যেমন H2O, তার মানে H এর নিচে 2 মানে কি? দুটা দুটা হাইড্রোজেন অ্যাটম, আর একটাই O মানে একটা অক্সিজেন অ্যাটম। এগুলো তো এখনই শিখালাম, হ্যাঁ কি না? আর H2O, H2O এর তোমার ওজন কত? এখনই বের করলাম। দুটা হাইড্রোজেন মানে H প্লাস H মানে 2, আর একটা অক্সিজেন মানে কত? 16, তাহলে কত হচ্ছে? 18 U। তাহলে ওর অ্যাবসলিউট মাস কত? 18 গ্রাম। এগুলাও বের করা যাবে, তুমি ওর ডেফিনিট মাস বের করতে পারো। বুঝলা? তাহলে এত অবধি পড়া দেওয়া থাকলো। ওয়েডনেসডেতে আগে আমি এখান থেকে আগে কোয়েশ্চেন জিজ্ঞাসা করব, তারপরে আমি পরের পার্টটাতে যাব।